হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতে আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পটি কলেজের মেয়ে বান্ধবীকে নিয়ে, তাই আর দেরি করো না, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর 5 জন সাধারণ ঘরের ছেলেমেয়ের মতোই আমিও উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো নাম্বার পেয়ে বিজ্ঞান বিভাগে স্কুল জীবন শেষ করি। জয়েন্টে কাউন্সেলিংয়ের মাধ্যমে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। আর এইখানেই আলাপ হয় আমার গল্পের নায়িকা মোহনার সাথে। নমস্কার বন্ধুরা, আমি জয়, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজকে গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। মোহনা আর আমি একই ডিপার্টমেন্টের একই সেকশনে পড়াশোনা করতাম। মোহনা আর আমার বাড়িও কাছাকাছি ছিল, তাই একসঙ্গে যাওয়া আসা করতাম। এক ক্লাসে পড়ার জন্য পড়াশুনো, বিভিন্ন বিষয় কথা হতো। এভাবেই আমরা দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। এবার আমি আমার ব্যাপারে কিছু কথা বলতে চাই। একদম রোগামে আমার পছন্দ নয়। আমার পছন্দ খুব মোটা না হলেও মোটামুটি স্বাস্থ্যবতী। এবার আসি মোহনার শারীরিক গঠনের দিকে। ওর শরীরটা হালকা মেদযুক্ত। শরীরে হালকা মেদ থাকার জন্য যে কোনো ড্রেস পরলে বোঝা যায়। মোহনা একটি ব্রাহ্মণ পরিবারের রক্ষণশীল মেয়ে। সব সময় সবার সাথে মিশে সব বিষয়ে গল্প ইয়ার্কি করলেও ও পোশাকের দিক থেকে ছিল সভ্যভদ্র। কোনো পোশাকের ফাঁক দিয়ে কোনো অংশ উন্মুক্ত থাকত না, সেটা শাড়ি হোক বা ওয়েস্টার্ন। শাড়ি পরত নাভির ওপরে, আর ওয়েস্টার্ন হলেও শরীরের সব অঙ্গই ঢাকা থাকত। একটা সময় ওকে আমার ভালো লেগে যাওয়ায় আমি ওকে প্রপোজ করি, কিন্তু আমি ব্রাহ্মণ পরিবারের ছেলে নয় বলে আমাকে জানায় যে সেটা সম্ভব নয়। আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকব। আমিও এরপর বিশেষ জোর করিনি, কারণ ভাবলাম ভাগ্যে নেই, তাই চিন্তা করেও লাভ নেই। কিন্তু ওর ওই রত্নের উপর আমার একটা আলাদা ভালো লাগা ছিলই, যেটা কাউকে বলতে পারতাম না, বললেই মুশকিল। যাই হোক, এইভাবেই 4 বছর কেটে গেল। এর মধ্যে আমরা অনেকবার দুজনে দরকারেও এমনি ঘুরতে বেরিয়েছি। ফাইনাল সেমিস্টারের পরে আমি আর ও দুজনেই দুটো আলাদা বেসরকারি কোম্পানিতে চাকরি শুরু করি। আমাদের স্যালারি ভালো থাকায় মাসে 1 দিন বা 2 দিন আমরা দেখা করে রেস্টুরেন্টে খেতে যেতাম। এইভাবে বছর 2 চলার পরে ওর বিয়ে ঠিক হলো। সেটা শোনার পরে আমিও আস্তে আস্তে দেখা করা কমালাম। তারপরে ব্যস্ততা দেখিয়ে যোগাযোগটাও কমিয়ে নিজেকে শান্ত রেখেছিলাম। বিয়ের দিন চলে এলো। উপহার নিয়ে গেলাম বিয়েতে শেষ দেখা দেখতে। অপরূপ সুন্দরী লাগছিল ওকে, চোখ ফেরাতে পারছিলাম না। ওকে বেনারসি পরিয়েছিল ব্লাউজের কিছুটা নিচ থেকে, ফলে পেটের কিছুটা উন্মুক্ত ছিল কোমর পর্যন্ত। এই প্রথম কিছু উন্মুক্ত জায়গা দেখলাম। কিছুক্ষণ পরে বর আসায় সবাই ওকে রেখে বর দেখতে চলে গেল। আমি আর ও ছিলাম ঘরে, তাই ওকে রিকোয়েস্ট করলাম ওকে ধরে ফটো তোলার। ও অনুমতি দিতেই আমি ওর হাতে আমার ফোন ধরিয়ে দিয়ে ওকে বাঁ হাতে ধরলাম। ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। কিছুক্ষণ পরে সবাই চলে আসলে আমিও চলে যাই স্ন্যাক্স খেতে। তারপরে অন্য বন্ধুরা এলে ঠিক করি ওর বরের সাথে গিয়ে সেলফি তুলব। সেলফি তুলতে গিয়ে আলাপ করার সময় ওর বরের গলার আওয়াজ শুনে একটু খটকা লাগলো। ভাবলাম, কোনো ছেলের গলার স্বর এরকম হতে পারে নাকি? আদৌ ছেলে তো এ? যাই হোক, কিছু করার নেই দেখে আমিও বাকিদের সাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আসার আগে মোহনাকে বলে এলাম। এরপর মোহনার সাথে সেভাবে কথা হয় না। মাঝে মধ্যে ও মেসেজ করলে ওইটুকুই রিপ্লাই দেই, এর বেশি না। মেয়ে মানুষ, কেউ যদি খারাপ ভাবে ওকে, তার থেকে ও সুখে থাক, এই ভেবেই নিজেকে শান্ত রেখেছিলাম। ঠিক 2 মাস পরের ঘটনা। হঠাৎ একদিন সন্ধেবেলা মোহনার ফোন। মোহনা লিখেছে, কাল সকালে ফ্রি আছিস? খুব দরকার ছিল, একটু মিট করতাম। আমি ভাবলাম, হঠাৎ কি এমন দরকার এখন? তাছাড়া মাসের শেষ, শুধু দেখা করলে তো হবে না, ওদের খাওয়াতেও হবে। তারপরে ভাবলাম, এতটাও খারাপ অবস্থা না যে একদিন খাওয়ালে টাকা কমে যাবে। তাই বলেই দিলাম, হ্যাঁ ফ্রি আছি, বল কোথায় কখন মিট করবি। সুমিতদার সাথে তো সেভাবে আলাপ হয়নি, কাল জমিয়ে গল্প করা যাবে। সুমিত ওর বরের নাম। মোহনা লিখেছে, ও যাবে না, দরকারটা আমার, আমি যাব। কাল সকাল 11টার মধ্যে শিয়ালদা স্টেশনে চলে আয়, ওইখান থেকে ঠিক করব কোথায় যাওয়া যায়। ওকে ম্যাডাম, কিন্তু একটা রিকোয়েস্ট ছিল আমার। মোহনা লিখেছে, কি? তোকে শাড়ি পরে আসতে হবে কাল। বিয়ের পরে কেমন লাগছে তোকে দেখতে ইচ্ছা করছে। মোহনা লিখেছে, উফ, আচ্ছা ঠিক আছে, তাই হবে।
মনে একরাশ ভাবনা আর আনন্দ নিয়ে রাত্রিরে শুলাম। ভাবছি হঠাৎ কিসের দরকার, আবার এইটাও ভাবছি যাই হোক কালও কি শাড়ি পরে দেখব। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন ঠিক সময়ে ট্রেন পেলেও শিয়ালদা ঢোকার আগে ঝুলিয়ে দিল। এই করতে করতে 11টা বেজে গেছে। মোহনাও বারবার ফোন করছে। স্টেশনে খুব ভিড়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের গুতোগুতি সহ্য করছে। স্টেশনে ট্রেন ঢুকতেই বুঝলাম যুদ্ধ করে না নামলে আজ ট্রেনেই থাকতে হবে। তারপরে ট্রেন থেকে নেমে একটু এগোতেই ভিড়ের মধ্যে মোহনাকে দেখতে পেলাম। সামনে গিয়ে ভাবছি এইটা কে? এত সুন্দরী বৌদি, আমার ফ্রেন্ড, আদের থেকে একটু মোটা হয়েছে। আমি বললাম 2 মিনিট দাঁড়া, আগে তোকে দেখি ভালো করে। সেই ফর্সা মুখ, মাথায় সিঁথিতে ছোট্ট করে সিঁদুর, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, কানে দুল, গলায় হার, একটা বেগুনি তাঁতের শাড়ি। শাড়িটা একটু ট্রান্সপারেন্ট, সাদা ব্লাউজ। তবে আজ শাড়িটা একটু নামিয়ে পড়েছে, কিন্তু শাড়ির ফাঁক দিয়ে কিছু দেখা যাচ্ছে না। সেটা দেখে একটু মুড অফ হলো আমার। কিন্তু হঠাৎ ভিড়ে ধাক্কা লেগে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেল। সেটা তোলার সময় হঠাৎ একটা লোক 2 হাতে 2টো ব্যাগ নিয়ে আমার দুজনের মাঝখান দিয়ে আমার ডান দিক থেকে বাঁ দিকে গেল। আর ঠিক তখনই ওই ব্যাগে ঘষা লেগে ওর পেট থেকে শাড়িটা সরে দেখতে পেলাম। যাই হোক, ফোনটা তুলতেই আমাকে বলল, এবার চল, না হলে ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমার। এই বলে আমার হাত ধরে স্টেশনের বাইরে এনে ক্যাবে করে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে চলল। ক্যাবে আসার সময় আমার হাতটা ধরে বসেছিল আর বারবার বলছিল ওর প্রবলেম যেন সলভ করার চেষ্টা করি। আমিও বললাম চেষ্টা করব। অনেকক্ষণ আমার পিএস ছিল আর চাপতে না পেরে গাড়িটা একটু সাইড করতে বললাম। মোহনা আমার বাঁদিকে বসায় নেমে দাঁড়ালো। আমি দেখলাম মোহনা আমার দিকে একটু দূর থেকে লক্ষ্য করছে কিছু। কি লক্ষ্য করছে সেটা পরে বুঝলাম। যাই হোক, এরপর আমরা মলে এসে নামলাম। ওই ভাড়া দিল, বলল ওর দরকারে এসেছি, তাই ওই আজ সব পে করবে। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে চলল ফুড কোর্টে। ফুড কোর্টে গিয়ে একটা 3 সিটের টেবিলে বসলাম। আমার অপরের দিকের চেয়ারে আমাদের ব্যাগ, আর আমার ডান দিকের চেয়ারে মোহনা। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, কি খাবি? ও দাঁড়াতেই আমার চোখ গেল ওর পেটের দিকে। যদিও ও শাড়িটা একটু টেনে নিয়েছিল হাত দিয়ে, কিন্তু তাও তাঁতের শাড়ি হওয়ায় একটু সরে গিয়ে দেখতে পেলাম আবার। আমি বললাম, তুই যা খাওয়াবি তাই খাবো। ও গিয়ে পে করে অর্ডার দিয়ে এলো। আমি ওকে ওর প্রবলেমটা বলতে বললাম। ও বসে আমার হাতটা শক্ত করে চেপে ধরে একটু জল খেয়ে বলতে শুরু করল। ওর চোখের কোণে জল ছলছল করছে। মোহনা বলল, সুমিতের কিছু হয় না, সব সময় নেমে থাকে। মানে? মোহনা বলল, হ্যাঁ রে, আমাকে দেখে ওর কোনো রকম আসে না। যদিও কোনো দিন আসে, সেটা বেশিক্ষণ থাকে না, সপ্তাহে একদিনও কিনা সন্দেহ। কি বলছি সেই সব? মোহনা বলল, হ্যাঁ, এইটাই সত্যি। এই বলতে বলতে ওর চোখ থেকে জল পড়ছে ওর গাল বেয়ে। আমি খাবার নিয়ে এসে ওর গাল থেকে জল মুছে বললাম, খুব কষ্ট পেয়েছিস সেদিন? মোহনা বলল, শুধু সেদিন? রোজ আমাকে অল্প হলেও পড়ে, আর কিছুই পারে না। কষ্টটা তো হয় আমার। বুঝলাম। ঠিক আছে, খেয়ে নে, তারপরে দেখছি। টেবিলের ওপর আমার ফোনটা ছিল। খাওয়ার সময় আমার বাঁ হাতটা লেগে আবার পড়ে গেল। বাধ্য হয়ে নিচু হয়ে তুলতে গেলাম ফোনটা। তুলতে গিয়ে চোখ গেল আবার। আমাকে যেন ডাকছে। কোনো মতে নিজেকে সামলে উঠে খাওয়া শেষ করলাম। এরপরে ওকে জিজ্ঞেস করলাম, তোরা ডাক্তার দেখাসনি? এখন তো এইসব অনেক ট্রিটমেন্ট আছে। মোহনা বলল, দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ডাক্তার বলেছে ঠিক করা যাবে না, করতে গেলে অন্য সমস্যা হতে পারে। তাও আমাকে চেষ্টা করতে বলেছিল। করেছি, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। তাহলে আর কিছুই এখনো হারিয়ে যায়নি? মোহনা বলল, হ্যাঁ রে বাবা, এতক্ষণে বুঝলি? না, জিজ্ঞেস করলাম। ওদের প্রবলেমটা বুঝলাম, আর কি সমাধান করা যায় সেটাও মোটামুটি বুঝলাম। আমি ওকে নিয়ে সিনেমা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ ও খুব ভালোবাসতো সিনেমা দেখতে। সৌভাগ্যবশত সাইডের সিট পেলাম। এতে আমার সাইডের কাজ করতেও সুবিধা হবে। সিনেমা শুরু হওয়ার আগেই সব অন্ধকার করে দেওয়া হয়েছে। আমার বাঁ দিকে মোহনা বসছিল, তাই আমার বাঁ হাতটা মোহনার ঘাড়ের পেছনে নিয়ে গিয়ে ওর বাঁ কাঁধে রাখলাম। ও হালকা করে হাসল আমার দিকে তাকিয়ে। এরপরে সিনেমা শুরু হলো, কিন্তু সেদিনের সিনেমাটা অতটা ভালো লাগছিল না। ও হঠাৎ বলল, একটু ঘুমোতে চায়। ও
ওর আর আমার সিটের মাঝের হাতলটা তুলে দিলাম, তারপরে ওর মাথাটা আমার বুকের ওপর রেখে ওকে ঘুমোতে বললাম। আমার ডান দিকের সিটটা খালি থাকায় আমাদের ব্যাগগুলো ওইখানেই রেখেছিলাম। তখন সময় বিকাল 3:15। লোকজনের আওয়াজে মোহনার ঘুম ভেঙে গেল। আমার বাঁ হাত তখনও ছিল, কিন্তু আমি এমন ভান করলাম যেন কিচ্ছু বুঝিনি, এমনিই সরে গেছে ওর শাড়িটা। ও বলল ওর আর থাকতে ভালো লাগছে না, অন্য কোথাও যেতে চায়। তাতেই রাজি হলাম। ও হল থেকে বেরিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পর দেখি অবাক কাণ্ড, ও সেফটি পিনটা খুলে নিয়েছে, ফলে সাইড থেকে পুরো উন্মুক্ত। বলল সেফটি পিনটার জন্য শাড়ি আর ব্লাউজের মধ্যে টান লাগছে, দুটোর মধ্যে একটা ছিঁড়ে গেলে মুশকিল। আমি তো বুঝতেই পেরেছি যে আমার জন্যই এটা হয়েছে। যাই হোক, ওর হাত ধরে মল থেকে বেরিয়ে একটা অটো নিয়ে মেট্রো স্টেশন এলাম। এসে দেখি সেখানেও লম্বা লাইন। টিকিট কেটে স্টেশনে এসেও দেখি খুব ভিড়, মেট্রোতেও ওঠার মতো অবস্থা নেই। আমি মনে মনে ভাবছি এই ভিড়েই যদি কিছু সুবিধা হয়। একে ভিড়, তারপর আবার মেট্রোগুলো ধীরে চলছে। দুটো মেট্রো ছেড়ে দিলাম, পরেরটায় ওঠার টার্গেট করছি। মোহনাকে আমার সামনে নিয়ে দাঁড়িয়েছি। মেট্রো এলো, এক প্রকার যুদ্ধ করেই মেট্রোয় উঠলাম। ভিড়ের মধ্যে আমি মোহনাকে নিয়ে একটা সাইডে দাঁড়িয়েছিলাম, সঙ্গে লোকজনের ধাক্কা আছে। মোহনার কোমর ধরে দাঁড়ালাম। দেখলাম ও একবার শুধু একটা হালকা হাসি দিয়ে আমার দিকে তাকালো। বুঝলাম ওর ভালো লাগছে। মেট্রোর এসির হাওয়ায় এমনি সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভিড়ের মধ্যে আমি আর থেমে নেই, ভিড় থাকায় কেউ কিছু বুঝতেও পারছিল না। এইভাবে মেট্রো করে আমাদের গন্তব্যে চলে এলাম। মোহনা এতক্ষণে আমার হাতের স্পর্শে বুঝে গেছে আমি কি চাই। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমার হাতটা শক্ত করে ধরে বলল, প্লিজ, আমি আর পারছি না। দেখলাম এ তো মেঘ না চাইতেই জল। অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। সঙ্গে সঙ্গে কাছের একটা হোটেলে গিয়ে একটা রুম নিলাম কয়েক ঘন্টার জন্য। এরপরে কি হলো তা জানতে আমার এই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।